কিছুটা অপব্যবহার করে প্রভাব খাটিয়ে অনেকগুলো পলিটিক্যাল জিনিস জুডিশিয়ারির মাধ্যমে করানোর চেষ্টা করছে, যেটা এর আগে বিচারপতিরা এমব্রাস ফিল করতো। দিস ইজ দ্য পলিটিক্যাল কোশ্চেন, আমি এখানে যাব না। বঙ্গবন্ধুর বিচার নিয়ে 7 জন বিচারপতি করেছেন, যেটা অবশ্যই খুবই ন্যাক্কারজনক। তাদের একটাই ডিফেন্স ছিল, এটা পলিটিক্যাল একটা ইস্যু আছে, কিন্তু আমলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, এটা টলারেন্স ছিল, সেই সময় টলারেন্স ছিল, সামনে থাকবে বলে আমার মনে হচ্ছে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল এক্স্যাক্টলি। তো সেইখানে এই জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স, আমার আইডিয়াগুলো, আমার চিন্তাগুলো, আমার ভিউগুলো আমি জুডিশিয়ারির মাধ্যমে নিয়ে আসবো, এটির একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখেছি, রিসেন্ট টাইমে দেখেছি। আরেকটা হচ্ছে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি, সেটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে 2001 সালের পর থেকে এই পতনটা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউয়াস হচ্ছে। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে যে জিনিসটি, বিচারপতি খায়রুল হক সাহেব যে রায়, যেটি আমি বলবো অবশ্যই একটা গসপেল ট্রুথের মতো আমরা শ্রদ্ধা করি, সে রায় কিন্তু এটাকে টাচ করা হয়নি। অর্থাৎ রায় লেখার সময় কিন্তু উনি মনে করেছিল যে মার্শাল ল খারাপ হতে পারে, আনকনস্টিটিউশনাল হতে পারে, কিন্তু ওই অংশটা টাচ না করলেও চলবে। তো সেদিক থেকে আসলে আমাদের এই মুহূর্তে উনি তো মানে আপিল বিভাগের একটি রায়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের লাইফটি বেঁধে দেওয়া হয়েছিল, যে এটি তো এমনিতেই 2013 সালের ডিসেম্বর 31 তারিখ বা 12 সালের, সেটা লাইফ বলতে ওটা তো আবার এক্সটেন্ড হয় টাইম। তো এখন যে প্রবলেমগুলো হবে, যেমন বিচারপতিদের কোর্ট করে দেওয়া হচ্ছে কোড অফ কন্ডাক্ট, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোড অফ কন্ডাক্ট করেছেন কি? এক্স্যাক্টলি, করেছেন। হ্যাঁ, 2000 সালের 7 এপ্রিল করেছেন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাংলাদেশে নাই, এই কোড অফ কন্ডাক্ট কে করবে? যদি এখানে একটা অ্যামেন্ডমেন্ট আনতে হয়, নতুন একটা জিনিস আনতে হয়, এটা কে করবে? বিচারকের জন্য পালনীয় আচরণবিধি নির্ধারণ করার যে জায়গাটা ছিল সেটা। এবং আইন কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমার আরেকটা বিরতি নিতে হচ্ছে। শামীম ভাই, আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন, আমরা একটা বিরতি নিয়ে আসছি। বিরতি নিয়ে ফিরে এসে আমি একটু আবার রতন ভাইয়ের কাছে আসবো একটি বড় বিষয় নিয়ে, যে জনসম্পৃক্ত হওয়ার দিক থেকে বিরোধী দল এবং সরকারি দল যারা আছেন তাদেরকে এটা কতটা গুরুত্বপূর্ণ বলে তারা সেটা মনে করেন। আমি আপনার কাছে এই প্রশ্নটি যখন করছি তখন এটিও মাথায় রাখছি যে আপনারাও জনসম্পৃক্ত হতে পারছেন বলে সেরকম প্রমাণ আমরা দেখছি না। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের। রতন ভাই, আমরা জানতে চাইছিলাম যে জনসম্পৃক্ততার দিক দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের বিশ্লেষণটা, মূল্যায়নটা আপনি কিভাবে করেন, পাশাপাশি আপনারা কেন জনসম্পৃক্ত হতে পারছেন না বলে অ্যাপারেন্টলি আমরা মনে করছি, সেটাও যদি আপনি একটু বলেন। জনসম্পৃক্তির উদাহরণ যদি দেখি, যে ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্টে যায়, আর একজন সৎ মানুষ তার জামানত হারায়, তাহলে এইটা দিয়ে কি আমি বিচার করব সবকিছু? তাহলে আমার মনে হয় যে এই ধরনের জনসম্পৃক্তি পাবার জন্য যদি ইয়াবা ব্যবসা করতে হয়, কালোবাজারি করতে হয়, খুন করতে হয়, তারপরে কালো টাকার বস্তা নিয়ে যেতে হয় জনগণের বিবেক কেনার জন্য, তাহলে সেই জায়গায় একটু কষ্ট আমাদের হবেই। এটা আমাদের শুধু কষ্ট নয়, এটা জনগণের কষ্টের একটা প্রতিফলন। একটা জিনিস একটু বলি, যে শামীম ভাই ঠিকই বলেছেন যে জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স যেমন হচ্ছে, পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি হয়েছে, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে এবং পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস হয়েছে। সবগুলোর মিলিত প্রভাব কোথায়? বলা হচ্ছে বিএনপি আমলে 31 জন বিচারপতি নিয়োগ হয়েছে, আওয়ামী লীগের সময় 61 জন হয়েছে। এরশাদ সাহেব বলেছেন যে একজন বিচারপতি চেয়েছিলাম, পেলাম না। তার মানে বিচারপতি নিয়োগ প্রক্রিয়াটা চিন্তা করুন তো, এর ফলে কি দাঁড়ায়, মানে আমাদের জুডিশিয়ারির অবস্থাটা কি দাঁড় করিয়েছেন তারা। আর আরেকটা হলো যে হোয়াট ইজ দ্য স্পিরিট অফ আওয়ার কনস্টিটিউশন, সেটা হলো জনগণের দ্বারা জনগণের শাসন তো হবে, কিন্তু ওখানে বলা আছে জনগণ ক্ষমতার মালিক, প্রয়োগের মালিক কে? প্রয়োগের মালিক প্রধানমন্ত্রী। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকলে প্রয়োগের মালিক আর সংসদ সদস্যরা থাকেন না, সেটা হয়ে যান প্রধানমন্ত্রী। ফলে সমস্ত কিছু যখন এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে, অর্থনীতিতে যেমন বড় পুঁজি ছোট পুঁজিকে খেয়ে একটা একচেটিয়া পুঁজি তৈরি হয়েছে, রাজনীতিতেও এরকম প্রায় একচেটিয়া প্রতিষ্ঠিত হয়েছে দলকেন্দ্রিক। ফলে তার ফলে গণতন্ত্রটা সবার আগে মারা গিয়েছে। আর আপনি একটা কথা যেটা বলেছিলেন যে ডেভেলপমেন্ট ভার্সাস ডেমোক্রেসি, এরকম একটা জায়গায় নিয়ে আসা, যে ডেমোক্রেসির দরকার নাই, ডেভেলপমেন্ট আন। ডেভেলপমেন্ট যদি উইদাউট ডেমোক্রেসি হয় কি জিনিস হয়? আমাদের ফ্লাইওভারটা দেখেন কিভাবে আমাদের ক্যাপিটাল ফ্লাইওভার হয়ে গেল, যেখানে কলকাতায় পরমা ফ্লাইওভার তৈরি করতে গিয়ে ওদের পার কিলোমিটারে খরচ পড়ে 48 কোটি টাকা, আমাদের এই যাত্রাবাড়ি ফ্লাইওভারে প্রতি কিলোমিটার খরচ পড়েছে 214 কোটি টাকা। ফলে মানুষ দেখছে যে ফ্লাইওভার, কিন্তু এটা কি পরিমাণ টাকার অপচয় হলো সে খবর কে জানতে চাইবে? ফলে একটা বহু মানে ডেভেলপমেন্টের একটা ধাঁধা লাগিয়ে দেবে মানুষকে এবং ডেমোক্রেটিক ভ্যালুসগুলোকে ধ্বংস করে দেবে। এটা একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া। সুভাষ একটা খুব বড় কথা বলেছেন, কথাটা ছোট কিন্তু তাৎপর্য বিশাল। সেটা কি? মানুষ এগুলো কেয়ার করে না। মানুষ যখন কেয়ার করার জায়গায় চলে আসবে, কেউ হরতাল ডাকলেও কেয়ার করে না, হরতাল সফল হলেও কেয়ার করে না, ব্যর্থ হলেও কেয়ার করে না,
মানুষের এই নিষ্ক্রিয়তা কিন্তু একটা ফ্যাসিস্টিক মেন্টাল মেকআপ তৈরি করে দেয় শাসকদের, এবং শাসকরা আরো অনেক বেশি রুথলেস অপারেশন চালাবে জনগণের উপরে। ফলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ আসছে আমাদের দেশে। মোশাররফ ভাই, আপনি এই সম্পর্কে আপনার মন্তব্য শুনবো, তারপর আমি সুভাষদার মন্তব্য শুনবো যে মানুষ যখন নিষ্ক্রিয় হয়ে যায়, আপনার কাছে কি মনে হয় মানুষকে আপনারা যথেষ্ট পরিমাণে উদ্দীপিত করতে পারছেন? বিএনপি এত বড় দল, 20টি দল আছে বিএনপির সঙ্গে। আসলে মানুষ বিএনপির পক্ষে আছে কিনা এটা কিন্তু প্রমাণ হয়েছে গত 5টি মেয়র নির্বাচনে। আজকে যখন বর্তমান শাসক দল আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ তাদের পক্ষে নাই, যে কারণে রতন ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আজকে বাংলাদেশের আপনি লক্ষ্য করবেন যে আজকে আমি কিন্তু গ্রামের একটি জায়গায় রাজনীতি করি, যেখান থেকে আমি ইলেকশন করি, গ্রামের একটি সিটে আমি ইলেকশন করি। আমি কিন্তু বুঝতে পারছি আসলে বাংলাদেশের জনগণ কি অবস্থায় আছে। আজকে গ্রামগঞ্জে আজকে শাসক দলের যে দৌরাত্ম্য, গ্রামে একটা সামান্য সালিশি হবে, সরকারি দল ছাড়া হবে না। গ্রামে একটা মসজিদ কমিটি হবে, শাসক দলের রংবাদ ছাড়া ওই কমিটির সভাপতি কেউ হতে পারবে না। টেন্ডার তো আজকে বাংলাদেশের শিডিউল কেউ দেখে কিনা এটা সন্দেহ। না, ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, এমন একটা অবস্থা বাংলাদেশে দাঁড়িয়েছে, সেখানে জনমত যে আপনি নির্বাচন করবেন, যে বিচার করবেন যে কোন পক্ষে, সেই সুযোগটাই তো আমরা হারিয়ে ফেলেছি। আজকে আপনি নির্বাচনে, এই 5 জানুয়ারি নির্বাচনে আপনি দেখেছেন যে 154 জন ভোট ছাড়া নির্বাচিত। না, আপনি আমাকে একটি প্রশ্ন জবাব দেন তো মোশাররফ ভাই। আপনারা যখন বিএনপির জনসমর্থনের প্রশ্নে বলেন 5টি মেয়র ইলেকশনে আমরা দেখেছি যে বিএনপির প্রতি মানুষের জনসমর্থন আছে, তখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন না এই অজুহাতে যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। তা আপনারা ওইটি দিয়ে আপনারা বুঝতে পারেন যে আপনাদের জনসমর্থন আছেন, পরে আবার বলেন যে ওটি স্থানীয় নির্বাচন, মানে এটি আমি ঠিক বুঝতে পারি না আসলে। না, আসলে ওই নির্বাচন তো রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেই জন্যই তো সেই নির্বাচনকে আপনারা আমলে নেবেন না যে এটা আসলে জনগণের মতামত পরিবর্তন হয়ে গেছে। না না না, ওই তখন জনগণের যে একটা মতামতটা যখন সরকার বুঝতে পেরেছে যদি আমি নিরপেক্ষ নিউট্রাল নির্বাচন করি তাহলে রেজাল্ট আগামীতে এই দিনে হতে পারে। আজকে আপনি লক্ষ্য করবেন যে জরিপ, আপনি যদি সাম্প্রতিককালেও দেখেন, আপনি জরিপ আপনার নিশ্চয় মনে আছে যে ওই সময় যে প্রথম আলো একটা জরিপ করেছিল যে এই মুহূর্তে নির্বাচনে বাংলাদেশে বিএনপি 57% ভোট পাবে, এই মুহূর্তে নির্বাচনে হলে আওয়ামী লীগ এত পার্সেন্ট ভোট পাবে, এবং নিশ্চয়ই সরকারের যেই রাষ্ট্রযন্ত্র আছে। আপনারা সেই জরিপটি খুব সিরিয়াসলি নিয়েছিলেন? আমরা না নিলে সরকার খুব সিরিয়াসলি নিয়েছিলেন। ওই জরিপের মধ্যে এরকম একটি ফলাফল ছিল, শতকরা 95% মানুষ হরতাল অবরোধ অপছন্দ করে। আপনারা লাগাতার 6 মাস হরতাল দিয়েছিলেন, অবরোধ দিয়েছিলেন। সেটা কখন? আপনি কিন্তু বিএনপির 5 বছরের আন্দোলন হয়েছিল কিন্তু লাস্টের 6 মাস, এর আগে কিন্তু বিএনপি তেমন হরতাল দেয়নি। 18 না 20টা হরতাল হয়েছে টোটাল 5.5 বছরে। লাস্টের কিন্তু 6 মাস আপনার আন্দোলন সংগ্রাম হয়েছিল, তাও বিএনপির কোনো বিকল্প ছিল না বলে, বিএনপির কাছে সামনে আর কোনো বিকল্প ছিল না বলে। সুভাষদা, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলেন যে আপনারা যে কোনো জায়গায় মানে একটি সর্বাঙ্গীন একটি আগ্রাসী রূপ এই সরকারে দেখা যাচ্ছে, আপনি কি এটি দেখতে পাচ্ছেন কিনা? সব জায়গায় সবকিছুর মধ্যে, এই উনি মসজিদ কমিটি ঢোকার কথা বলছিলেন, যে কোনো কিছুর মধ্যে সরকার সবকিছুতে তার থাবা বসাতে চাচ্ছে। না, এখন বিএনপি তার নিজের ছবি সব জায়গায় দেখে। আমি বিএনপি আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা বলছি না, বিএনপির কথা নিয়েই বলছি। আপনি, আমার হাতে একটি বই আছে, অসাধারণ একটি বই। এই বইটি হচ্ছে বাবর ইয়াজের একটি বই, এটা হচ্ছে হোয়াটস রং উইথ পাকিস্তান। এই বইয়ের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা আছে বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদকে কিভাবে বিএনপি প্রতিষ্ঠিত করেছে। এই বইয়ের পৃষ্ঠা পাকিস্তানের প্রসঙ্গ এনেছে, বাংলাদেশের প্রসঙ্গ এসেছে। আমি খুব দ্ব্যর্থহীন কথা বলতে চাই, অ্যাডাম প্রিজস্কি নামে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আছেন, তিনি বলেছিলেন তার ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট তার বইতে অনেক 5 বছর আগে লিখেছিলেন। তিনি বলেছিলেন যে দেশের মাথাপিছু আয় $1000 উপরে, সে দেশের মানুষ কিন্তু গণতন্ত্রের দিকে এগিয়ে যায়। আমি প্রথমে যেটা বলেছিলাম, মানুষ এখন অর্থনীতি নিয়ে ভাবে। আমি বলতে চাই, এটা কি সরকারের কৃতিত্ব? আমার কাছে এটা বাংলাদেশে বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি কথা বলেন আপনি, আসলে এই বিএনপি করার মজাটাই এটাই। অসাধারণ কথা বলতে পারেন না। আপনারা 5টি জরিপের কথা বলছেন, আপনি যদি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপটা দেখেছেন, নির্বাচনের পরে হয়েছে, সেই নির্বাচনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যেটা আপনার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অর্থায়ন হয়েছে, সেখানে বলেছে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করত, জামাত অংশগ্রহণ করত, তাহলে 43% লোক আওয়ামী লীগকে ভোট দিত। সুভাষদা, আমার প্রশ্নটার উত্তর কিন্তু হলো না যে সব জায়গায় আওয়ামী লীগ বা সরকার কেন তার আগ্রাসী থাবাটা বসাচ্ছে। আপনি বললেন যে এটা বিএনপি আগ্রাসী থাবা, আপনি এমন কোন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মানে হাট বাজার, আপনি সমবায় সমিতি, আপনি কোথাও কি দেখাতে পারবেন যে সেইখানে সরকারের রাজনীতি? আমি খুব স্পষ্ট করে রাজনীতির দুর্বৃত্তায়ন বাংলাদেশে ঘটেছে।